বইটা ঠেলে খাল পার কর ভূপেন, পালা এখান থেকে। যা, যত তাড়াতাড়ি সম্ভব নৌকা নিয়ে চলে যা। চলে যা, তুই নিজের পরানটা বাঘের মুখে খোয়াস না বাপ। চলে যা। আর হ্যাঁ, সবসময় মনে রাখবি তোর কাকা সবসময় তোর সঙ্গেই আছে। যা ভূপেন, চালা নৌকা, চালা ভূপেন, নৌকা চালা। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, ভয়মঞ্চের আরও একটি গা ছমছমে ভূতের গল্পে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন দেবোত্তম দের কলমে সুন্দরবনের পেঁচার ডাক। আজ গল্প পাঠে এবং বিভিন্ন পুরুষ চরিত্রে আমি অভিজিৎ এবং সুজিত, মহিলা কণ্ঠে অর্পিতা। আর আপনারা চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প, সুন্দরবনের পেঁচার ডাক। আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, আজ গল্পের শেষে থাকবে গল্প থেকে একটি প্রশ্ন। সঠিক উত্তরদাতার নাম আমরা ঘোষণা করব পরবর্তী গল্পে। আকাশের মধ্যে দিনের আলো নিভে ঘোলাটে হয়ে আসতেই ভূপেনের মা তার ছেলেকে আবারও একবার আর চোখে ঘরের কোণে ডেকে বলল, এই ছেলে, তোর বন্ধু না হয় শহরে থাকে, তা তুই জানিস না আমাদের এই সুন্দরবন কোনো সাধারণ জায়গা নয়? কি ছবি তুলবে বললো, তুই রাজি হয়ে গেলি? শেষমেশ যদি কোনো একটা ভালো মন্দ ঘটে যায়, বড় হয়ে বড্ড মাতব্বর হয়েছো না তুমি? ভূপেন তার মাকে বলল, আমি কি করব বলো মা? অরূপকে তো বললাম দিনের বেলায় চল, কিন্তু কোনো কথাও শুনলে তো হয়েই যেত। কি কোথায় ছবি প্রদর্শনী না কি আছে, তার জন্য নাকি ওর ওই প্যাঁচার ছবি লাগবে। তাই বলে এই রাতের বেলা জঙ্গলে বুক কেঁপে ওঠে রে বাপ। জানিস না পাশের পাড়ায় গত সপ্তাহে কি হয়েছিল? খালে ভেসে এসেছিল তো নিজেও দেখেছিলিস, কিভাবে কামড়ে কামড়ে শেষ করে দিয়েছিল সে তার শরীরটা। কতই বা বয়স হবে বলতো? সবে মাত্র 2 বছর হলো বিয়ের, তার মধ্যে কিনা বউটা বিধবা হলো। যাস না বাপ, রাতে ওই জঙ্গলে অনেক কিছু থাকে। কি দরকার পেঁচার ছবিই যে তুলতে হবে এমন তো কোনো মানে নেই, দিনে আরও কত পাখি আছে। আমি ওকে বোঝাচ্ছি মা, কিন্তু না বুঝলে উপায় নেই, যেতেই হবে। কারণ কাল দুপুরের মধ্যে ও নাকি শহরে ফিরে যাবে। দেখি ওকে বলে। ভূপেন ঘর থেকে বাইরে বের হতে যেতেই মুখোমুখি হলো অরূপের সাথে। অরূপ সে কিছু বলবার আগেই ভূপেনের মাকে বলল, জেঠিমা, আপনি ভয় পাবেন না, কিছু হবে না। আর রইল প্যাঁচার কথা, সেটাও ঠিক পেয়ে যাব। কাছাকাছি সুন্দরবনের আনাচে কানাচে এই প্যাঁচা দেখা যায়। না করবেন না জেঠিমা। ভূপেনের মা তাকে কাঁধে হাত বুলিয়ে দিয়ে বলল, সে তো আমি যেতে দিতেই পারি, কিন্তু ওই যে মনটা বড় কু ডাকছে রে বাবা। তুমিও তো কারোর বাড়ির ছেলে, কোনো মায়ের ছেলে। তাই বলছিলাম কাল দিনে না হয় জঙ্গলে যেতে। অরূপ বলল, আমি তো কাল দুপুরেই ফিরে যাব জেঠিমা, না হলে কথা রাখতাম। তাহলে আর কি বলি, কিন্তু একটা কথা কি জানো তো বাবা, এই জঙ্গল কোনো সাধারণ জঙ্গল নয়। আর রাতে এই সুন্দরবন স্বয়ং জেগে ওঠে তার সঙ্গে। তোমরা যখন বেরই হবে তখন কি বলি, যাও সাবধানে। তবে যাওয়ার আগে অবশ্যই একবার বনবিবির থানে গিয়ে প্রণাম করে যেও। তার জঙ্গল, তার অনুমতি নেওয়া প্রয়োজন কি না? জঙ্গলে যখন যাবেই তখন কি বলি, চা খেয়ে বেরিয়ে পড়ো। ভূপেনের মা রান্নাঘরে চলে যেতেই ভূপেন আর অরূপ বসে রইল বিছানার মধ্যে। একটু পরেই ভূপেনের মা চা নিয়ে এলো, আর তারপরেই তারা দুজনে ঘর থেকে বেরিয়ে গেল জঙ্গলে যাওয়ার জন্য খালের দিকে, হাতে হ্যারিকেন নিয়ে। তবে বাড়ি থেকে বের হওয়ার আগে ভূপেনের মা আবারও বলল, দেখে শুনে যেও কেমন, আর সাবধানে ফিরে এসো। ভূপেন আর অরূপ বাড়ি থেকে বেরিয়ে গেল। ভূপেনের বাবা অমল তাদের বাড়ির গোয়ালঘর থেকে বেরিয়ে এসে তার মাকে বলল, কোনো ভয় নেই গিন্নি, কিচ্ছু হবে না। তুমি বৃথা ভয় পাচ্ছ। আর তাছাড়া ভূপেন তো এই জায়গারই ছেলে, এই জঙ্গলের আনাচ কানাচ তার চেনা।
আর তারপর তো মা বনবিবি আছেন। তুমি বেকার ভয় পাচ্ছ, সব ঠিকই থাকবে দেখো। কথাটা বলে সে আবার চলে যেতেই, সুলেখা আবার রান্নাঘরের দিকে চলে যেতেই একবার চিৎকার করে উঠল। আর তার চিৎকার শুনে পেছন থেকে ছুটে এসে অমল দাঁড়াতেই সুলেখা আঙুল দেখিয়ে তাদের ঘরের জানলার দিকে তাকিয়ে বলল, তুমি দেখলে আমার মনটা কি এমনি কুডাকছিল? ওই বিড়ালটা কিভাবে ওই গরুর দুধটুকু ফেলে দিয়ে গেল। ওগো, আমার মনটা বড্ড কুগাইছে গো। অমল তার কথা শুনে বলল, ও কিচ্ছু নয়, তোমাদের মেয়ে মানুষদের এই এক স্বভাব জানো। তোমরা অল্প কিছুতে বড্ড ভয় পাও কেমন জানি সব সময়। কিন্তু সুলেখা তাকে আর্তনাদের স্বরে বলল, ভয় কি আর এমনি এমনি পাই গো? জানোই তো কাঞ্চনের সঙ্গে কি হয়েছিল। ওই ছবি ছবি করে নিজে বাঘের মুখে পড়ে সে, মনে নেই তোমার? তারপর থেকে তো আমার ছেলেটাকে আর ওই জঙ্গলে যেতে দিতে চায় না। তাও জেলে পাড়ার ছেলেদের সঙ্গে দিনের বেলা যায়, তাও ঠিক আছে, কিন্তু রাতের বেলা? ওটা শুধু একটা দুর্ঘটনা সুলেখা, আর কিছু নয়। কাঞ্চনের সঙ্গে যা ঘটেছে তা কেবল ভাগ্যের পরিণতি গো, এর চেয়ে বেশি কিছু নয়, বুঝলে? ওসব ছাড়ো, যা করছিলে করো। অমল আবার গোয়াল ঘরে চলে গেল, কিন্তু সুলেখা এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো বাড়ির বাইরের দিকে। তারপর সে বলল, তোমার কথাই যেন ঠিক হয় গো ভূপেনের বাবা, আমিও তাই চাই। আমার মনের সন্দেহ যেন সত্যিই ভুল হয়। বনবিবি কৃপা করে যেন ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে এনে দেয়। সংশয়গ্রস্ত কপালের ভাঁজে দুহাত তুলে বনবিবিকে একবার প্রণাম জানায় সুলেখা। তারপর সে আবার তার রান্নাঘরে চলে যায়। রাতের গভীরতাও নেমে আসে চারিদিকে, আর তার সঙ্গে আবারও সুলেখার কানে যেন বাজতে থাকে তার দেওর কাঞ্চনের গলার স্বর। সে যেন তার কানের কাছে ফিসফিস করে বলে, বৌদি, আজ আমি ভূপেনকে আমার সঙ্গে নিয়ে যাব। তুমি আটকাতে পারবে না, পারবে না কিছুতেই। রান্নাঘরের আলোটা কেমন যেন দপদপ করে ওঠে। তার সঙ্গেই থরথর করে কাঁপতে থাকে সুলেখা। তারপরেই সে তার দোকান চেপে ধরে বসে পড়ে রান্নাঘরের মেঝেতে। সে আর্তনাদের স্বরে বলে, না, এ হতে পারে না। কাঞ্চন তো আর বেঁচে নেই। সব আমার ভুল ভাবনা, সব। কিছু হবে না। কিন্তু আলোটা এমন করছে কেন, কিছুই বুঝছি না। ও ভূপেনের বাবা, কোথায় তুমি? আলোটা আবারও দপদপ করতে শুরু করায় ভূপেনের বাবাকে আবারও একবার ডাকতেই যাচ্ছিল সুলেখা। এমন সময় হঠাৎ সে আবারও সেই বিড়ালটাকে দেখতে পেল। সেই কালো বিড়ালটাকে আবার ঘরের সামনের বারান্দায়। তারপরে কেমন যেন একবার ম্যাও করে ডেকে সুলেখার দিকে এক দৃষ্টে তাকিয়ে এক দৌড় দিয়ে বাড়ির বাইরে চলে গেল সেটা। সুলেখা তা দেখে চিৎকার করে জ্ঞান হারিয়ে পড়ে গেল রান্নাঘরের মেঝেতে। তার চিৎকার শুনে ছুটে এলো অমল। তারপর সে সুলেখার চোখে মুখে জল ছিটিয়ে দিতেই সুলেখার ধীরে ধীরে জ্ঞান ফিরে এলো। তারপর সে বলল, ও এসেছিল, ও এসেছিল। আমি বলেছিলাম ওদেরকে আজকে জঙ্গলে না যেতে, শুনলো না আমার কোনো কথা। এখন একমাত্র মা বনবিবি ভরসা গো, সে ছাড়া আর কোনো রক্ষে নেই। অমল তাকে বলল, ও এসেছিল মানে? কে এসেছিল? কাঞ্চন, সে এসেছিল। ও আমাকে বলে গেছে জানো, আজ ও নিয়ে যাবে ভূপেনকে ওর সঙ্গে। এসব তুমি কি বলছো সুলেখা? সব তোমার মনের ভুল। একটা মরা মানুষ কি করে ফিরে আসতে পারে? আর ও তো ভূপেনের নিজের কাকা, সে তার কোনো ক্ষতি করবে না। করে গো করে, মা ঠাকুমারা বলতো যে যায়, যদি তার সঙ্গী কোনোভাবে বেঁচেও থাকে তাকেও সে নিতে আসে, তার সঙ্গে নিয়ে যেতে চায়। কথাটা বলে সুলেখা থামতে না থামতেই
উঠোনের দিকে তাকিয়ে সুলেখার চোখ দুটো যেন ভয়ে শিথিল হয়ে গেল আবারও। বাইরে চাঁদের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে তার বাড়ির বাইরে উঠোন থেকে হেঁটে বেরিয়ে যাচ্ছে দুটো জুতো পরা পা। তার কোনো শরীর নেই। সেই দৃশ্য দেখে আবারও একটা জোরালো চিৎকার করে জ্ঞান হারালো সুলেখা। অন্ধকারে হ্যারিকেন হাতে খালের অন্য প্রান্ত থেকে হাঁটতে হাঁটতে একটা মহিলাদের সম্মিলিত গান কানে আসতেই অরূপ ভূপেনকে বলল, ওদিকে কি হচ্ছে রে ভাই? একটা গানের আওয়াজ শুনতে পাচ্ছি। কারা গান গাইছে? ভূপেন বলল, ও পাড়ার মাঝিদের বউয়েরা হবে নির্ঘাত। ওদের স্বামীরা তো রাতে মাছ ধরতে নদীতে যায়, তাই বাঘের হাত থেকে বাঁচতে তারা সবাই এখানে বনবিবির কাছে এসে প্রার্থনা করে। ওরা যতক্ষণ না জঙ্গল থেকে ফিরবে ওরা এখানেই বসে তাদের স্বামীদের জন্য প্রার্থনা করবে। অরূপ তার কথা শুনে হেসে বলল, তোদের এই জায়গাটা ভীষণ সুন্দর রে ভাই, সত্যি। এরপর একদিন এলে ভালো করে ঘুরে যাবক্ষণ। কালকে থাকলে ভালো হতো, কিন্তু কালকে এক্সিবিশনটা থাকায় কিচ্ছু করার নেই, ফিরে যেতেই হবে। কিরে ভূপেন, নৌকাগুলো কোথায় আছে জানিস? আর মাঝিরাও বা কোথায়? মনে হচ্ছে তো খালের রাস্তায় চলে এলাম। এমন সময় হঠাৎ সামনের খালের দিক থেকে একটা পুরুষ কণ্ঠস্বর শোনা গেল। মাঝি খুঁজছ? নৌকায় উঠবে বুঝি জঙ্গলে যাবার জন্য? এই দিকে এসো। গলার আওয়াজ শুনে একবার চমকে উঠল যেন ভূপেন। সে খালের দিকে তাকালো। তারপরেই তার মাথার মধ্যে কেমন এক তরঙ্গ খেলে গেল যেন। বারবার তার মনে হতে লাগলো এই গলার আওয়াজ তার বড্ড চেনা। সে হ্যারিকেন হাতে একবার তাকালো খালের দিকে, তারপর সন্দেহের দৃষ্টিতে বলল, কে? এরপরেই সেই কণ্ঠস্বর হেসে বলল, আমি মোহন মাঝি গো। এবারে যেন তার নামটা শুনে খানিকটা আশ্বস্ত হলো ভূপেন। মোহন মাঝি তো তাদের পাশের পাড়ার মাঝি। ভূপেন তার পরিচয় দিতেই তাকে সেও চিনতে পারল এবারে। অরূপকে নিয়ে তার নৌকায় গিয়ে উঠল ভূপেন। অরূপ অবশ্য একবার তার ক্যামেরাটা এর মধ্যেই ভালোভাবে দেখে নিল যে সেটা ঠিকঠাক আছে কিনা। এর মধ্যেই হঠাৎ মোহন নামের মাঝি লোকটা বলল, তা এত রাতে জঙ্গলে কি ব্যাপার গো ভূপেন? আর বলো না মোহন কাকা, এই আমার শহরের বন্ধু, ছবি তোলার ভীষণ নেশা। কি একটা ছবির প্রতিযোগিতা আছে, তার জন্য আর কি। তাই রাত বিরেতে এই জঙ্গলে যাওয়া। তুমি নৌকা নিয়ে এখন ওদিকে কোথাও যেতে বুঝি? আর বলো না ভূপেন, আমার সে এক ছবিওয়ালা নিয়েই ঝামেলা বেঁধেছে। তাকেই ওই হারুর নৌকায় উঠিয়ে দিয়ে এলাম। বাঁচলে এবার বাঁচুক, আর মরলে মরুক। লোকটার বলা শেষ কথাটায় খানিকটা বিরক্ত হয়ে উঠল অরূপ। সে বলল, এমনটা বলছেন কেন? এ আবার কেমন কথা? বাঁচলে বাঁচক, মরলে মরুক মানে? সেও তো আমাদের মতোই নৌকায় উঠেছিল আপনার, তাই না? তাহলে কি হয়েছিল বলুন তো? কে উনি? ছবিওয়ালা নিয়ে মানেটা কি? আরে সবটা খুলে বলুন তো। মোহন বলল, আর বলবেন না, এক শহরের ছবিবাবু এসেছেন কয়েকদিন ধরে। ওই বন পায়রার পাশের একটা হোটেলে থাকছে। সেই জেদ করছে ওই নীলকান্ত মাছরাঙার ছবি তুলবে বলে। ও পাখি এই সুন্দরবনের জঙ্গলের ভেতর ছাড়া পাওয়া যায় না। কাল সারাদিন কিনা ওই মাছরাঙা পাখির জন্য জঙ্গল ঘুরিয়ে পয়সা টয়সা কিছু না দিয়ে বলল আজ পয়সা দেবে। তাও না দিয়ে এই সন্ধে পর্যন্ত জঙ্গলে হেঁদিয়ে মারল। দূর দূর, তাই তো জগাইয়ের নৌকায় ওকে উঠিয়ে ফিরে এলাম। মাছরাঙা দেখতে গিয়ে পয়সার লোভ দেখিয়ে এই ছবিবাবু ওকে নিয়ে গেছে ওর সঙ্গে।
বাবুর পেটে পড়ি নাকি শেষমেশ। ঝড়খালের দিকে যে পরিমাণ বাঘ আছে, প্রাণের ভয় ছেড়ে পয়সার লোভে, না না বাবা, তার মধ্যে জঙ্গল। এই যা, তা তোমরা কোথায় যাবে তা তো শোনা হয়নি। ভূপেন কিছু বলবার আগেই অরূপ একটা ইংরেজিতে শব্দ বের করে বলল। ব্রাউন ফিশ আউল, মোহন তাকে বলল, মানে? এক প্রকার হুতুম পেঁচা, যেগুলো জঙ্গলেই দেখা যায়। আর এরা খুব মাছ খায়, তাই মাছ খেকো পেঁচাও বলা হয় এদেরকে। এছাড়াও এরা কাঁকড়া, জলের ছোট মাছ, জলজ প্রাণীও খেয়ে থাকে। 170 ডিগ্রি মানুষের মতো ঘাড় ঘোরাতে পারে। এমনকি শিকার ধরবার জন্য পায়ের আঙুলকে পেছনের দিকে ঘোরাতে পারে। তু হু হু বা হুপ হুপ হু করে এরা মূলত ডেকে থাকে। অরূপের কথা শুনে তারা দুজন বিস্মিত হয়ে তাকিয়ে থাকলো শুধু তার দিকে। তারপরেই হঠাৎ ভূপেন বলল, আরে বনবিবির থানেই তো যাওয়া হলো না, কি হবে? জঙ্গলে যাওয়ার আগে তো তার অনুমতি নিতে হয়। একেবারে খেয়াল নেই। অরূপ, তুই তো অন্তত মনে করাতে পারতিস। মোহন তার কথা শুনে ঠোঁটে একটা বাঁকা হাসি হেসে বলল, আর কি করা যাবে, খালের জল দিয়ে তো অনেকটা জঙ্গলের কাছাকাছি এসেও গেছি। আর তার থানে যাওয়া যাবে না, ফেরাও যাবে না। মোহন মাঝির কথা শুনে কেমন যেন অদ্ভুত লাগলো ভূপেনের। সে এই সুন্দরবনের বাসিন্দা হয়ে কি করে একথা বলতে পারে? এই জঙ্গলে বনবিবিকে সবাই মানে জঙ্গলের রক্ষাকর্ত্রী হিসেবে। এ তো আজকের নিয়ম নয়, বহুদিন আগে থেকেই চলে আসছে এই নিয়ম। সে মৌজা হোক কিংবা মাঝি, জঙ্গলে যাওয়ার আগে তাকে প্রণাম না জানিয়ে বা তার অনুমতি না নিয়ে জঙ্গলে বিপদ ঘটে, বাঘের ভয় থাকে। আর বেশি ভাবতে পারল না ভূপেন। ভূপেনের কানে একটা আবছা ডাক ভেসে এলো, যেন কেউ তাকে তার পিছন দিক থেকে ডাকলো। ভূপেন, ওই ভূপেন, আর কত নাম তা পড়বি? চল তোরে জঙ্গল থেকে ঘুরায় নিয়ে আসি। আয় আয়, তোর মা এখন রান্না ঘরে। আয়, বেরিয়ে আয় চুপটি করে, তাড়াতাড়ি। জঙ্গল থেকে মাছ ধরতে যাব। দু চোখ বেয়ে জল বেরিয়ে আসতে চায় যেন ভূপেনের, তবুও সে তা সামাল দেয়। তবে আবারও সেই ডাক তার কানের মধ্যে শুনতে পেয়ে ভূপেন পেছন ফিরে তাকাতেই মোহন মাঝি তাকে বলল, কি হলো গো ভূপেন তোমার? অমন ভাবে তাকালে যে আমার দিকে। ভূপেন চোখ ঘুরিয়ে নিয়ে বলল, না মানে মনে হলো আমার নাম ধরে কেউ ডাকলো, খুব চেনা কেউ। এবার অরূপ হেসে বলল, ডাকলো মানে? কে ডাকবে আবার এখানে তোকে? ভূপেন চুপ করে যায়, কোনো কথা বলে না। একবার আকাশের দিকে তাকায় সে, আর তারপরে আবার তার কানের মধ্যে ভেসে আসে সেই কণ্ঠস্বর। কি রে ভূপেন, পার্শে মাছটার স্বাদ কেমন? খা খা, আরো ধরে এনে দেব। তুই তো খেতে ভালোবাসিস। আবার জাল নিয়ে যাব ক্ষণ সময় করে। তুই খা, পেট ভরে খা। ভূপেনের মুখ দিয়ে এবার অস্ফুটে বেরিয়েই আসে সেই শব্দটা, কাকা, কাঞ্চন কাকা। অরূপ তার দিকে তাকিয়ে বলল, সে আবার কি? পরিচয় করলি না তো? তোর কাকা হয় নাকি? ভূপেন বলল, হ্যাঁ রে অরূপ, সে আমার কাকা, কিন্তু তার সঙ্গে তোর কি করে পরিচয় করাই বলতো? সে তো আর বেঁচে নেই, কোথায় হারিয়ে গেছে সেই কবে। এই জঙ্গলেই তো আমার কাকা শেষ হয়ে গেছিল রে, আমার চোখের সামনে। আমি কিছু করতে পারিনি, শুধু চিৎকার করেছিলাম, আমার কাকাকে ছেড়ে দাও জঙ্গল বাবু, ছেড়ে দাও। কিন্তু বাঘটা আমার কাকাকে আমার চোখের সামনে শেষ করে দিল সব। অরূপ তাকে বলল, তুই আমাকে তো আগে বলিসনি কখনো তোর কাকার কথা। আমি তো জানতাম তুই, জেঠু আর জেঠিমা, তোরা 3 জন। তোর যে একটা কাকা ছিল কখনো বলিসনি তো। ছিল রে অরূপ, ছিল,
আমার একটা কাকা সত্যিই ছিল, সে আমার কাঞ্চন কাকা। সে আমাকে বড় ভালোবাসতো রে, বড় ভালোবাসতো। মা বাবা বকলে উল্টে তাদেরকে বকতো। আমি আমার কাকার ঘাড়ে চড়তাম জানিস। সে আমাকে কত খেলনাও কিনে দিত, এমনকি তার সঙ্গে মাছও ধরতে যেতাম রে অরূপ। সেই কাকা আমার চোখের সামনে শেষ হয়ে গেল রে একেবারে। অরূপ বলল, কি হয়েছিল সব খুলে বল আমাকে ভূপেন। যখন বলতে শুরু করেছিস তখন অর্ধেক বলে আর থেমে যাস না, বল সবটা। ভূপেনের দু চোখ যেন খানিকটা নিচু হয়ে গেল। তার সঙ্গে চাঁদের আলোয় তার মুখটা যেন কেমন গম্ভীর হয়ে উঠল ধীরে ধীরে। তারপরেই সে বলতে শুরু করলো। তখন আমার বয়স কম, বড় স্কুলে উঠিনি, প্রাইমারি স্কুলে পড়ি। আমার কাকা এই খালে এই মোহনজেলের মতোই নৌকা চালাতো। বাইরে থেকে কেউ ঘুরতে এলে তাদেরকেও নিয়ে যেত জঙ্গল ঘোরাতে। মাছও ধরতে যেত সে বাকি মাঝিদের সাথে। তার সঙ্গে জঙ্গলের গান। আহা, কাকা আমার পরাণ ছিল জানিস রে অরূপ। আর আমিও কাকার। দুজনে সব সময় একসঙ্গে থাকতাম। সেরকমই একদিন কাকা দুপুরে ভাত খাচ্ছিল, তখন আমি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠতেই কাঞ্চন কাকা আমাকে বলল, এই যে ভূপেন, সন্ধ্যের পর রেডি থাকিস, ঠিক আছে? জঙ্গলে নিয়ে যাব, আর একজনও যাবে। মা কাকার কথা শুনে রান্নাঘর থেকে ছুটে এসে বলল, না না ঠাকুরপো, ওকে নিয়ে তুমি যেও না। একে বাচ্চা ছেলে, তারপর রাতের জঙ্গল। দিনের বেলায় তো নিয়েই যাও। তার মধ্যে জঙ্গলে বাবুর ভয় আছে, তারে বিশ্বাস নেই। তার মধ্যে ওর কতই বা বয়স হবে। কিন্তু আমি বায়না ধরলাম, কাকার সঙ্গে আমি যাবই রাতে জঙ্গলে। কাঞ্চন কাকা মাকে বলল, এই শেষবার বৌদি, আর নিয়ে যাব না। ওকে একটা জিনিস দেখাবো। শহরের এক বাবু আসবেন তো, তার কাছেই ওই একটা জিনিস আছে, সেটাই দেখাতে নিয়ে যাব। ক্যামেরা না কি বলে, ওটা দিয়ে ছবি তোলে, ওটাই দেখাতে নিয়ে যাব ওকে। আমিও মনে মনে খুব খুশি হলাম। ক্যামেরা দেখার আমার বহুদিনের শখ। ওটা দিয়ে নাকি ছবি তোলে। স্কুলে এক দুবার মাস্টারমশাইয়ের মুখে ওই জিনিসের নাম আমি শুনেছিলাম, কিন্তু কখনো চোখে দেখিনি। তাই কাকার সঙ্গে গিয়ে সেই জিনিস দেখার শখ হলো। এরপর বাবাও বাড়িতে মাকে বুঝিয়ে সুঝিয়ে বলল। আর তারপর আমার রাতে কাকার সঙ্গে জঙ্গলে যাওয়ার জন্য আর কোনো বাধাই রইল না। হঠাৎ একটা ডাক শুনে অরূপ ভূপেনকে থামিয়ে দিয়ে বলল, ভূপেন, একটু দাঁড়া, একটু কান পেতে শুনি ডাকটা। মনে হলো ওটাই বোধহয় ডাকলো, জানিস। ভূপেন বলল, ডাক কিসের? তুই আবার কার ডাক শুনলি? যার গন্তব্যে এসেছি রে, তার। দাঁড়া ভাই, একবার চারিদিকটা ভালো করে দেখি, সেই অমূল্য রতনের দেখা পাই কিনা। কিন্তু বহু চেষ্টার পরেও সে পাখির দেখা কিছুতেই পেল না অরূপ। সে ডাকও যেন কেমন মিলিয়ে গেল। অরূপ ভাবল তার হয়তো মনের ভুল হবে। সে কি থাকতে কি শুনেছে তার ঠিক নেই। সে আবার ভূপেনকে বলল, আমিই মনে হয় ভুল শুনেছি রে ভূপেন। তুই বল ভূপেন, কি হলো তারপর? তুই জঙ্গলে গেলি তোর কাকার সঙ্গে? ভূপেন আবার বলতে শুরু করলো, কিন্তু মোহন নামের ব্যক্তিটির কোনো প্রতিক্রিয়াই যেন হলো না সেসবে। সে শুধু একভাবে নৌকার বৈঠা চালিয়ে নিয়ে যেতে লাগলো। তাদের দুজনের কোনো কথার কোনো প্রতিক্রিয়া দিল না। এতে ভূপেনের খানিকটা অবাক লাগলো। পাশের পাড়ার মোহন কাকা তো সব জানে, তাহলে সে কোনো কথা বলছে না যে? মোহন মাঝির দিকে একবার পাশ ফিরে তাকালো ভূপেন। না, সে উল্টো দিকে মুখ করে বসে আছে। তবে সে বোধহয় কোনোভাবে বুঝতে পারল যে তার দিকে ভূপেন তাকিয়েছে। সে নৌকার সেই প্রান্ত থেকে তাকে বলল, হ্যাঁ, তোমার বন্ধুকে বলো গো ভূপেন, কিভাবে কাঞ্চনটা চলে গেছিল আমাদের ছেড়ে। মাথা নাড়ল ভূপেন। তারপর সে হ্যারিকেনের কাঁচের আলোর দিকে দৃষ্টি নিবদ্ধ করে আবার বলতে শুরু করল, সেদিন সন্ধেবেলায় কাঞ্চন কাকার হাত ধরে আমি বাড়ি থেকে বের হই। কাকার হাতে ছিল হ্যারিকেন। সে আমাকে খালের দিকে নিয়ে আসে, আর তারপরেই একটা লোককে আমি দেখতে পাই সেখানে। বেজায় বড় সড়ো লোক,
আমি তার কোমর অবধি হব। তখন তার হাতেই সেই জিনিসটা, একটা ক্যামেরা, কালো রঙের। লোকটা প্রথমেই কাঞ্চন কাকাকে বলল, আমি কিন্তু জঙ্গলের ভেতরে যেতে চাই, একেবারে খাঁড়ির আশেপাশে, যেখানে গ্রে গ্রেট থাকে। খালের খাঁড়িতে ওরা আসে রাতে। ওই ছবি আমার চাই। তারপরেই আমি কোটিপতি হয়ে যাব। লাখ টাকায় ওই ছবি আমি বিক্রি করব। তোমার যত টাকা লাগে আমি দিব, কিন্তু জঙ্গলের একদম ভেতরে নিয়ে যেতে হবে তোমাকে আমায়, বুঝলে? গেলে চলো, আর না হলে আমি অন্য কাউকে দেখছি। পরে কিন্তু আবার বাহানা করে বলতে পারবে না যে বাঘের ভয়ে আমি যাব না আর জঙ্গলের ভেতরে। কাঞ্চন কাকা মাথা নাড়ল, তারপর হেসে উঠে তাকে বলল, আগে না না বাবু, সেরকম কোনো ব্যাপার নয়। আর রইল বাঘের কথা, এই সুন্দরবনের জঙ্গলে তো আমার রোজ যাতায়াত, কোনো অসুবিধা হবে না। এই যে আমার ভাইপো, ও তো যায় আমার সঙ্গে জঙ্গলে, আজও ওকে নিয়ে যাব। শুধু বাবু, একটা অনুরোধ ছিল আপনার কাছে। লোকটা বলল, তো কি অনুরোধ আছে তোমার, বলো। বলছিলাম যে, যদি আপনার হাতের থাকা ওই জিনিসটা আমার ভাইপোর হাতে দিতেন একবার, ও দিয়ে দিত এক্ষুনি। আসলে আপনাদের শহরের জিনিস দেখার ওর খুব শক্ত, তাই আর কি। লোকটা একবার আমার দিকে তাকালো, তারপর মুচকি হেসে আমার মাথায় হাত বুলিয়ে বলল, বেশ তো, আগে নৌকায় উঠি, তারপরে নয় দেবক্ষণ। লোকটা আমার হাত ধরে নৌকায় উঠল। এরপর অন্যদিকে কাকাও নৌকার বৈঠা তুলে নিয়ে খালের দিকে যেতে লাগলো। চারিদিক নিঝুম, কেবল জলের মধ্যে বৈঠার আওয়াজ হয়ে চলেছে। আর খালের চারিদিকের গাছগুলো কেমন যেন ঝিমিয়ে রয়েছে। একে তো নোনা জল, তার মধ্যে হাওয়াও এসে লাগছে গায়ে বারবার। তার মধ্যে ওই লোকটা ক্যামেরাটা হাতে দিল আমার একবার। তারপর আমি তাকে যখন জিজ্ঞেস করলাম, এটা দিয়ে কি শুধু ছবি তোলে? লোকটা মাথা নাড়ালো। তারপর সেই লোকটা একটা অদ্ভুত কাণ্ড ঘটালো। সে সেই ক্যামেরা দিয়ে আমারই একটা ছবি তুললো ক্যামেরায়। কেমন একটা সাদা আলো জ্বলে উঠল। কাকা বলল, বাবু, ছবিখানা দিয়ে যাইন, বাঁধিয়ে রাখবো, আমার ভাইপোর ছবি বলে কথা। এরপর একটানা নৌকা চলতে লাগলো খালের মধ্যে দিয়ে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম শুধু। সেদিনও আকাশটা আজকের মতোই ছিল, কিন্তু চাঁদটা ঢেকে ছিল মেঘের একটা বড় আস্তরণে। বেশ খানিকক্ষণ কেটে গেল এভাবে। বেশ কয়েকটা খাল পেরিয়ে আমরা এগিয়েই চলেছি জঙ্গলের ভেতরের দিকে। শুধু জঙ্গলের যত ভেতরে যাচ্ছি, ততই যেন আরো নির্জন হয়ে যাচ্ছে চারিদিকটা। আরো বেশি অন্ধকার যেন ছেয়ে যাচ্ছে চারিদিকে। এভাবেই আরো কিছুটা সময় কেটে গেল, কিন্তু কোনোভাবেই আর সেই বকের দেখা পেল না লোকটা। সে কেবল কাকাকে তাড়া দিতে লাগলো। চলো চলো, আরো জঙ্গলের ভেতরে চলো, ওই বকের ছবি আমার চাই, আজ রাতেই চাই। কাকাকে কেমন জানি ঘামতে দেখলাম আমি। তার সঙ্গে কেমন একটা ক্লান্তি দেখলাম তার চোখে মুখে। বুঝলাম একা নৌকা বাইতে তার খুব কষ্ট হচ্ছে। সে মুখে কিছু না বললেও তা আমি বুঝতে পারছি, কিন্তু তবুও সে থামলো না। এক নাগাড়ে এগিয়ে যেতে লাগলো আরো। লোকটা চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজতে লাগলো সেই বকটাকে। কিন্তু তা সে পেল না। এভাবেই কেটে গেল আরো কিছুক্ষণ, কিন্তু লোকটা কিছুতেই থামলো না। সে শুধু বলে যেতে লাগলো জঙ্গলের আরো ভেতরে যাবার কথা। এরপর অবশ্য একটা জায়গার দিকে তাকিয়ে লোকটা নিজেই চিৎকার করে বলল, নৌকা থামাও এখানে, ওই তো পেয়েছি বকটাকে, ওই তো সামনের দিকে। এক কাজ করো, নৌকাটাকে খাঁড়ির একটু কিনারে নিয়ে যাও, সেখানেই আমি নেমে একটু এগিয়ে গিয়ে ওই বকটার ছবি তুলব। কাকা তাকে বলল, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না বাবু? একে রাত, তার মধ্যে বাঘেরা এই সময় খাঁড়ির অন্ধকারেই বেশি থাকে। আপনি নৌকা থেকেই তো তুলতে পারেন ছবিটা। এ খাঁড়িগুলোতে কোথায় কোন বিপদ লুকিয়ে আছে কে জানে। লোকটা কাকার কোনো কথা শুনল না।
সে নেমে গেল নৌকা থেকে। তারপর সেই খাঁড়ি দিয়ে যেতে যেতে কাকা যখন তাকে বলল, বাবু, এ খাঁড়িতে আধারে এভাবে যাবেন না ওখানে, অন্তত এই হারিকেনটা নিয়ে যান। কিন্তু লোকটা আমার কাকার কোনো কথাই শুনল না। সে ঝড়ের বেগে ক্যামেরা হাতে ছুটে যেতে লাগলো খাঁড়ির সামনের দিকে। আর ঠিক সেই সময় জোরালো একটা বাঘের হুঙ্কার শুনতে পেয়ে সেদিকে আমি আর কাকা তাকাতেই দেখতে পেলাম লোকটাকে একটা বাঘ ধরে নিয়ে তার কাঁধে কামড় বসিয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে জঙ্গলের ভেতরে। আমি চিৎকার করে উঠলাম বাঘ বলে। কাঞ্চন মামার চোখে মুখে কেমন যেন ভয়ের ছাপ দেখতে পেলাম। আর তার সঙ্গেই সে আমাকে ভয়ার্ত কণ্ঠে বলল, নৌকার মধ্যে তুই বসে থাক রে ভূপেন, বসে থাক। নৌকা ঘোরাতে হবে, প্রাণে বাঁচতে হলে পালাতে হবে রে আমাদেরকে, বুঝলি ভূপেন? বসে থাক তুই নৌকায়, আমি নৌকা চালাচ্ছি। তুই চোখ বুজে এক মনে বনবিবিকে ডাক। আমি চোখ বুজে বসে পড়লাম নৌকার মধ্যে। তারপরেই কাকা নৌকার বৈঠার বেগ দিয়ে খালের জলে ঘোরাতে লাগলো। যতটা দ্রুত সম্ভব সে নৌকার বৈঠা চালাতে লাগলো জোরে। কিন্তু কিছুটা এগোতেই হঠাৎ করে কাঞ্চন কাকার চিৎকার শুনে চোখ খুললাম। এতক্ষণ আমি চোখ বুজেই ছিলাম, কিন্তু চোখ খুলতেই যে বীভৎস দৃশ্যটা আমি দেখতে পেলাম তা দেখে আমি চিৎকার করে উঠলাম, কাকা, কাকা, কাকা! কাঞ্চন কাকার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়েছে একটা বাঘ। আর কাঞ্চন কাকার সারা শরীর ভিজে উঠেছে গাঢ় রক্তে। সে ছটপট করে চলেছে বারবার করে সেই বাঘটার থেকে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু কিছুতেই পারছে না। বাঘটাকে কাকা কিল ঘুষি সব মারছিল। তার সঙ্গে সে ছটপট করছিল বারবার, ও মা গো, বাবা গো, মরে গেলাম গো বলে। ও বাবা, বলে গেলাম গো বাবা, ও বাবা গো, মা বাবা, মা গো। আমি কি করব বুঝছিলাম না। কি করব আমি? বাঘটার হিংস্র আওয়াজ আর ক্রমাগত কাকার ছটপটানি শুনছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর নৌকার মধ্যে আর একটা বৈঠার লাঠি দেখতে পেয়ে আমি সেটাই তুলে নিলাম আমার হাতে। তারপর সেটা নিয়েই আমি মারতে লাগলাম বাঘটার ঘাড়ের ওপর। আমি চিৎকার করে বলতে লাগলাম, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, আমার কাকাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। কিন্তু বাঘটা তা করল না। একটানা আমি বাঘের পিঠে ওই লাঠিটা দিয়ে শুধু মেরেই যেতে লাগলাম। এরপরে বাঘটা অবশ্য আমার দিকে তাকিয়ে একবার হুঙ্কার দিল। তারপরে সেটা কাকার দিকে ঘুরে গিয়ে আবার কামড়ে ধরল তাকে। তারপর তাকে সে ছুঁড়ে ফেলে দিল খালের জলে। কাঞ্চন কাকা জোরালো একটা চিৎকার করে আমাকে বলল, বইটা ঠেলে খাল পার কর ভূপেন, পালা এখান থেকে, যা, যত তাড়াতাড়ি সম্ভব নৌকা নিয়ে চলে যা। চলে যা তুই, নিজের পরানটা বাঘের মুখে খোয়াস না বাপ, চলে যা। আর হ্যাঁ, সব সময় মনে রাখবি তোর কাকা সব সময় তোর সঙ্গেই আছে। যা ভূপেন, চালা নৌকা, চালা ভূপেন, নৌকা চালা। এরপরেই বাঘের সেই হিংস্র শব্দের সাথে জলের মধ্যে যেন তুফান সৃষ্টি হলো। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। তার সঙ্গে নৌকা ঠেলতে ঠেলতে কোনো রকম খাল পার করে এগোতেই গ্রামের মাঝিদের সঙ্গে দেখা হলো আমার। তারাই আমাকে তাদের নৌকায় করে তুলে নিয়ে যেতেই আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। যখন চোখ খুলি তখন মা সামনে বসে সজোরে একটা চড় মারে আমার গালে। তারপর কাঁদতে কাঁদতে বলে, কতবার বলেছি যাস না জঙ্গলে রাতে, ও জঙ্গল ভালো না। দেখলি কত বড় বিপদ ঘটে গেল, ওরে তোর কাকাকে বাঘে খেয়েছে রে। তোর যদি কিছু হয়ে যেত আমার কি হতো বলতো? হে মা বনু বিবি। আমি কাঁদতে কাঁদতে মাকে সব বললাম। তার সঙ্গে কাকার শেষ কথাগুলো বলতেই মা আমাকে বুকের কাছে জড়িয়ে ধরল। কাকার মৃতদেহটা পাওয়া গেলেও সেটা মা আমাকে আর দেখতে দেয়নি।
তারপর থেকে এতদিন মাও আমাকে আর জঙ্গলে যেতে দেয় না, গেলেও কাছাকাছি থাকতে বলে। বাবা চায়, কিন্তু সেও সাহস পায় না। কাকার মৃত্যুটা আমরা কেউ মানতে পারি না এখনো। আর আমি তো আসলে চোখের সামনে তরতাজা মানুষটাকে শেষ হতে দেখেছি, তো তাই আর কি। ভূপেন থামতেই তার কাঁধে হাত রাখল অরূপ। ভূপেন তার চোখের কোণে আসা জল সামলে নিয়ে বলল, মোহনদা, তুমি কোন দিকে নৌকাটা নিয়ে এলে? তাই তো শোনা হলো না। জঙ্গলের বেশি ভেতরে যাওয়াটা কিন্তু এখন। অরূপ হঠাৎ ভূপেনের মুখের সামনে তার মুখ এগিয়ে নিয়ে গিয়ে তাকে চুপ করতে বলল ইশারায়। আর তারপরেই সে তাকে সোজা তাকাতে বলল একটা খাঁড়ির দিকে, ফিস ফিস করে মৃদু একটা কণ্ঠে। তারপরেই সে বলে উঠল, ইউরেকা ভাই, ইউরেকা, ওইদিকে দেখ। একটা মৃদু ডাক শুনতে পেল ভূপেন। আর তার সঙ্গেই খাঁড়ির ওপরের একটা গাছের ডালে দেখতে পেল সে দুজোড়া হলদেটে চোখ। এই তো সেই বনের হুতুম পেঁচা, যার জন্য কিনা অপেক্ষা করছিল। সেই পেঁচার ডাক সত্যিই যেন এই নিরিবিলি জঙ্গলকে এক মোহময় করে তুলল। তারপরেই অরূপ ছবি তুলতে লাগলো সেই পেঁচাটার নানা অ্যাঙ্গেল থেকে। পেঁচাটি স্থির হয়ে বসে রইল শুধু একভাবে। ক্যামেরার এত আলো পড়াতেও সে বিন্দুমাত্র নড়ল না তার জায়গা থেকে। অরূপ বলল, এবারে শান্তি। উফ, এই পেঁচাটাকে জানাই আমার 100 কোটি প্রণাম। সত্যি ও মাঝি ভাই, তোমার ছবি বাবু ওই নীল মাছরাঙার ছবি আদেও তুলতে পেরেছে কিনা জানি না, কিন্তু আমার মিশন সাকসেসফুল। এবার নৌকা ঘোরাতে পারো। এই বলে কথাটা থামিয়েই আবারও জোরালো একটা চিৎকার করে অরূপ ভূপেনকে বলল, মাঝি দাদা তো তোর পিছনে নেই রে ভূপেন, সে কোথায় গেল? ভূপেন পেছনে তাকালো। তারপর তার চোখের ভ্রুও কুণ্ঠিত হয়ে উঠল ভয়ে। সত্যিই তো, তার পেছনে বসে নেই মোহন মাঝি। সে গেল কোথায়? সে চারিদিকে তাকাতে লাগলো। নৌকাটাও থেমে রয়েছে। এভাবে কপ্পুরের মতো কোথায় উভে গেল লোকটা এখান থেকে? তা তারা দুজনেই বুঝতে পারল না কিছুতেই। এমন সময় হঠাৎ ভূপেনের গলা কে যেন চেপে ধরল শক্ত করে। আর তার সঙ্গেই ভূপেনের কাশি উঠতে শুরু করলো। ভূপেনকে কাশতে দেখে অরূপ তার দিকে তাকাতেই দেখতে পেল ভূপেনের গলায় একটা কালচে হাত তার গলাকে শক্ত করে ধরে রেখেছে। অরূপ কিছু বুঝল না সে কি করবে। এর মধ্যে হঠাৎ করে একটা ফ্যাঁস ফ্যাঁসে গলা তাকে বলল, কিরে ভূপেন, সব তো বলেই দিলি তোর কাকা তোকে কিভাবে বাঁচিয়েছে, কিন্তু আমি বাঁচিনি সেদিন। ওই বকের ছবি তুলতে গিয়ে আমি বাঘের মুখে পড়ি। তোরা কেউ আমাকে বাঁচাতে আসিসনি নৌকা থেকে। ওই বাঘটা ছিঁড়ে খেয়েছে। তোর মাঝি কাকা তো মরেছে, আর আজ তুই মরবি, আর ওই ছেলেটাও মরবে। আমি যখন এই জঙ্গল থেকে ছবি তুলে ফিরতে পারিনি, তোরাও পারবি না, মরবি তোরাও। এমন সময় হঠাৎ বাঘের গর্জন শুনতে পেল অরূপ আর ভূপেন। সামনের একটা খাঁড়ির ভেতর থেকে একটা বাঘ দূর থেকে যেন ক্রমশ এগিয়ে আসছে তাদের দিকে। অরূপ চিৎকার করে উঠে ভূপেনকে বলল, বাঘ! ভূপেনের চোখেও ভয় ফুটে উঠল। আজ কি তাহলে তাদের দুজনকে এই বাঘের পেটেই যেতে হবে? কে জানে এই কি লেখা ছিল তাদের ভাগ্যে। সেই বাঘটা হিংস্র গর্জন করতে করতে খাঁড়ির মধ্যে থেকে ক্রমাগত এগিয়ে আসতে লাগলো যেন তাদের দিকে। বাঘের গর্জন শুনে অরূপ ঘামতে লাগলো ক্রমাগত। তা দেখে সেই অবয়বটা বলল, এত বছরের আমার অপেক্ষা আজ পূর্ণ হবে। তোর জন্যই তো আমার অপেক্ষারে ভূপেন।
সেদিন তুই একমাত্র বেঁচে গেছিলি, কিন্তু আজ নয়। দেখ, আবার সেই ছবির টানেই এই জঙ্গল বাবুর খাবার হবি তুই আজকে। তোকে আর কেউ বাঁচাতে পারবে না। আজ যখন তোরা খালের ধার দিয়ে হেঁটে আসছিলি দূরের হেদলের বন থেকে তোকে দেখতে পাই। তারপর নৌকার অন্ধকারে মোহন মাঝির রূপ ধরে এসে আমি বসি। আজ আর তোকে কেউ বাঁচাতে পারবে না রে ভূপেন। তুই আজ মরবি, আর আমি পাবো মুক্তি। পুরো কথাটা বলার আগেই সেই তীব্র বাঘের গর্জনে যেন খালের জলসহ চারিদিকের বনে এক তীব্র কম্পন সৃষ্টি হলো। আর তার সঙ্গেই আরও এক অবয়ব সেই অবয়বের গলা টিপে ধরে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, দেখি তুই কি করে আমার ভাইপোকে মারিস। ও তখন ওইটুকু বাচ্চা, ওর কি দোষ? তুই তো মরেছিস তোর দোষে। সেদিন ওই বকের ছবি তুলতে যদি খাঁড়িতে তুই না নামতি, তাহলে তো তুই মরতি না। আমি বারবার বলেছিলাম না নামতে। ওই খাঁড়িতে সে বসে থাকে শিকার ধরতে। তোর ভুলে আমার পরাণটাও গেল। কিন্তু আমি তো আমার ভাইপোর কোনো ক্ষতি হতে দেব না। আমি ওর কাঞ্চন কাকা। আয় দেখি তুই আমার আপনজনের ক্ষতি কি করে করিস। এরপর যা হলো তা দেখার জন্য অরূপ আর ভূপেন কেউই প্রস্তুত ছিল না। দুটো অবয়ব বাঘের আকৃতি নিয়ে পরস্পরের দিকে এগিয়ে গেল, আর তাদের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হলো। আর তারপরেই তীব্র একটা ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে গেল ফরেস্ট অফিসার অজিতের। সে চোখ খুলতেই দেখল তার সহকর্মী মলয় তার দিকে তাকিয়ে রয়েছে। মলয় একটা হতাশার কণ্ঠে বলল তাকে, আরে ওঠো অজয়, ওদিকে জঙ্গলে সকাল সকাল যা শুরু হয়েছে, উঠে দেখবে চলো। স্যার আসছেন। তোমাকে এত বেলা পর্যন্ত ঘুমোতে দেখলে আর আস্ত রাখবে না। স্যার এই এলো বলে শিগগিরই বাথরুমে গিয়ে তুমি ফ্রেশ হয়ে নাও। অজয় উঠে বসল এবার। তার মানে কি সে এতক্ষণ স্বপ্ন দেখছিল? কিন্তু এও সম্ভব? স্বপ্ন এমন বাস্তবের মতো হয়? সে মলয়কে বলল, কেন, কি হয়েছে আবার জঙ্গলে? আর বলো না ভাই, দুটো বাঘ মারা গেছে। পূর্ণবয়স্ক অবশ্য, বোধহয় নিজেদের মধ্যেই মারপিট করে। ওই জঙ্গলের ভেতরের খালের দুধারে পড়ে আছে। স্যার দেখতে আসছেন হেড অফিস থেকে। সাংবাদিকরাও আসছেন। উঠে পড়ো। অজয় উঠে বসল বিছানা থেকে। কিন্তু তারপরেই সে ঘর বন্ধ করে ঘরের বাথরুমে গিয়ে দাঁত মাজতে মাজতে হেসে একটা অদ্ভুত কণ্ঠে খানিকটা তার স্বপ্নে দেখা সেই ভূপেনের কাকা কাঞ্চনের মতো করে বলল, বুঝলি ভূপেন, তোর কাকার কোনো মৃত্যু নাই রে। তোকে আর তোর বন্ধুকে বাঁচানোর পর সেই রাতে আমাকে বনবিবি মুক্তি দিয়া আবার নতুন রূপে তার জঙ্গলেই পাঠাইছে অন্য নামে। 1 বছর পরে ভূপেন দেখ, মাঝি ছাইরা এই জন্মে বনবিবি আমারে তার জঙ্গলে চাকরি করতে পাঠাইছে। এই সুন্দরবনের জঙ্গল থেকে আমার বোধহয় কোনো মুক্তি নেই রে। বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে অফিসার অজয় রায়, আর আয়নার ঠিক ওপারে একটা মাথায় গামছা বাঁধা লোক। এরপর বাথরুমের ভেতর থেকে আবারও ভেসে এলো সেই কণ্ঠস্বরটা। সে বলল, আমার এই সুন্দরবনের জঙ্গলের চাকরি আর বোধহয় ফুরোবার নয়। চাকরি শেষ হলে আবার নৌকা নিয়ে বার হুমুরে ভূপেন। তুই আসবি তো? শুনছিলেন দেবোত্তম দের কলমে সুন্দরবনের পেঁচার ডাক। গল্পটা যদি আপনি মন দিয়ে শুনে থাকেন, তাহলে বলুন তো ভূপেন কোন মাছ খেতে ভালোবাসত? উত্তরটা লিখুন কমেন্ট বক্সে, আর তার সঙ্গে আপনার নামটা লিখতে একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেলে আজ প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গা ছমছমে ভূতের গল্পে। ততক্ষণের জন্য বাই বাই।